দিল্লিতে আজকে আমাদের গন্তব্য হলো এই জায়গাটা। দেখো তো বন্ধুরা, তোমরা চিনতে পারছো কি না? আচ্ছা দাঁড়াও, আর একটু ক্লোজ পিকচার দেখাই। নিশ্চয়ই এতক্ষণে অনেকে বুঝে গেছো, আর যারা বোঝোনি তারা যদি জানতে চাও তার জন্য ভিডিওটা দেখতে থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। এই মুহূর্তে আমরা দিল্লি গুরগাঁও হাইওয়েতে রয়েছি। তো যাই হোক বন্ধুরা, এখানে এসেছিলাম একটা কাজে, এবং এবারে যেহেতু ফ্যামিলির পার্সনরা আমাদের সাথে রয়েছে, মানে সেজন্য কি হচ্ছে, কাজের সাথে সাথে বা যে পার্সোনাল ইস্যুটা নিয়ে এসেছিলাম সেগুলোর সাথে সাথে ঘোরাটাকেও আমরা সাথে রেখেছি, কারণ যতই হোক এটা একটু রিফ্রেশমেন্টই দেয়। তো আগের দিন আমি তোমাদের সাথে একটা দিল্লিতে নতুন নতুন জায়গা, একদম যেটা আমার মনে হয়েছে যে এটা যে কোনো কারোরই মন ছুঁয়ে যাবে, এটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছিলাম। আর এটা বলতে পারি, এই প্রধানমন্ত্রী সংগ্রহশালা, তোমরা আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে ভালো কথা, যারা না দেখে থাকো তাদেরকে বলছি, আগের ভিডিওতে আমি দিল্লিতে উদ্বোধন হওয়া প্রধানমন্ত্রী সংগ্রহশালাটা ভিজিট করেছিলাম, এবং সত্যি অসাধারণ লেগেছিল যে আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউয়েন্সি কীভাবে যাচ্ছে, কীভাবে তার ব্যাকগ্রাউন্ডটা ছিল, কীভাবে দেশ স্বাধীন হয়েছে, তারপরে কীভাবে তার এখনও অবধি পথটা এসছে, এগিয়ে গেছে, কারা কারা হেল্প করেছেন, তাদের যুগে কী কী হয়েছে, সেগুলো কিন্তু পুরো ডিটেলস ছিল। তো ওটা আমার কাছে ভীষণ একটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, এবং ওখানে যাওয়ার পরও আমরা কিছু লাইভ শো বা ওরকম দেখলাম, 3D কিছু মানে কি বলবো ভিডিও শো হয়েছিল, যেখানে সেগুলো কিন্তু আমরা সবাই, বাচ্চার থেকে বড়রা সবাই খুব খুব এনজয় করেছি, এবং এটা খুব রিসেন্টলি কিন্তু কিছু কিছু শো আরও উদ্বোধন হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি দিল্লির হুমায়ুন টম্ব আর পুরানা কেল্লার উদ্দেশ্যে। হুমায়ুন টম্বটা ভীষণ ভীষণ একটা হিস্টোরিক্যাল ইম্পর্টেন্ট জায়গা, মানে কি বলবো, আমরা তো তাজমহল দেখতে, পৃথিবীর অন্যতম আশ্চর্য তাজমহল দেখতে চলে আসি, কিন্তু এটা বলি যে তাজমহলের যে আর্কিটেকচার, সেটার সাথে কিন্তু হুমায়ুন টম্বের পুরোপুরি সিমিলারিটি রয়েছে। মানে যখন আমাদের দেশে মোগলরা এসছিলেন, তারপরে তাদের তো সমাধির জন্য, তাদের এরপরে জেনারেশন আফটার জেনারেশন সমাধিগুলো হয়েছে, সেগুলো প্রত্যেকটারই হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স রয়েছে। কিন্তু আমাদের যে মুঘল সম্রাট আকবর, ওনার বাবার উদ্দেশ্যে 1560 দশকে প্রবাবলি উনি এই সমাধিস্থলটা করেছিলেন, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ফার্স্ট হচ্ছে গার্ডেন টোম আর কি, মানে ওরকমভাবে জিনিসটা সুন্দর করে বানিয়েছিলেন। আর এর অনুপ্রেরণায় কিন্তু তাজমহলটা হয়েছে। কাজে তাজমহল যারা ভিজিট করেছে তারা বুঝতে পারবে যে তাজমহলের সাথে এর কতটা সিমিলারিটি রয়েছে। আমরা প্রচুরবার দিল্লি এসেছি, কিন্তু হুমায়ুন টম্বটা কেন জানি না দেখা হয়ে ওঠেনি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি হুমায়ুন টম্ব দেখার উদ্দেশ্যে। একটা জিনিস আমি বলে রাখি, ওখানে গিয়েও টিকিট কাটার ব্যবস্থা আছে, কিন্তু আমরা চেষ্টা করছি অনলাইনে আগের থেকে টিকিট কাটতে, কারণ হতেই পারে তোমাদের সাথে কেউ এজেড পার্সন রয়েছেন, বাচ্চারা রয়েছেন, তাতে কিন্তু আমার মনে হয় সুবিধাই হবে। তো বন্ধুরা চলো আমার সাথে তোমরা ভার্চুয়ালি এই জার্নিটার সঙ্গী হয়ে যাও। আমরা যারা কলকাতার বাসিন্দা, তারা কলকাতার গরমে যতটা নাজেহাল হয়ে যাচ্ছি, তারা যদি একবার দিল্লিতে এসে পৌঁছাও না বন্ধুরা, তাহলে বুঝতে পারবে দিল্লিতেও কী গরম। বাপরে বাপ, মনে হচ্ছে একদম মানে সমস্ত শরীর যেন জ্বলে যাচ্ছে। তবে হ্যাঁ, যখন ঘুরতে আসছি তখন অনেক সময় আমরা এই ফ্যাক্টরগুলোকে মাথায় রাখি না। দিল্লির জায়গাটা এমনই ঐতিহ্যবাহী না, বেরিয়ে পড়লে মনে হয় সব দিক থেকে মনটা ভালো হয়ে যায়। বারবার করে যখন এই চকগুলোর পাশ দিয়ে যাই, নজর একদম পড়তে বাধ্য। আমার তো খুব ভালো লাগে। তোমরা যারা দিল্লি আসো, মানে ফ্রিকুয়েন্টলি ভিজিট করো, তারাও নিশ্চয়ই আমার মতো এই রিয়েলাইজেশনটা বা ফিলিংসটা আসে। যাই হোক, গাড়ি এখন ছুটেছে তার নিজের গতিতে। আমরা এই গরমের জন্য অনেকগুলো জায়গা এক্সপ্লোর করতে পারছি না, কারণ সাথে ছোট বাচ্চা আছে, আর নিজেদেরও সেই লেভেলের এনার্জি নেই। সেই জন্য আজকে আমাদের তো প্রথম টার্গেট হচ্ছে হুমায়ুন টম্ব। যদি সময় পাই তাহলে হয়তো পুরানা কেল্লাটা করব, তবে ফার্স্ট টার্গেট অবশ্যই
হুমায়ুন টোম্ব। আর রাস্তার পাশে দেখো দুধারে যে গাছগুলো রয়েছে না, ওইগুলো দেখলে এই গরমেও কেন জানি না চোখ শান্তি মন শান্তি। তো হুমায়ুন টোম্বটা হচ্ছে ওই নিজামুদ্দিন এরিয়াতে। খুব দিল্লির ম্যাপ সম্পর্কে আমি ওয়াকিবহাল নই, তবে এটা বলতে পারি যারা আসছো তারা গাড়িতেই যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। কারণ আমিও যখন এর আগে দিল্লিতে এসে পুরো দিল্লিটাকে এক্সপ্লোর করেছি, সবসময় চেষ্টা করেছি মেট্রোতে অ্যাভেল করতে। তো মেট্রোটা কিন্তু ভীষণ ভীষণ ভালো সার্ভিস এখানে। তো বন্ধুরা নিয়ারেস্ট লোকেশন অনুযায়ী চলে যাবে, সবচেয়ে ভালো হয় দিল্লির মেট্রো স্টেশন থেকে কোনো একটা ম্যাপ কালেক্ট করে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোথায় নিয়ারেস্ট তোমাদের যে ডেস্টিনেশনগুলো আছে তার সেই ডেস্টিনেশনের কাছাকাছি কোন মেট্রো স্টেশনটা পড়ছে, সেখান থেকে একটা অটো ধরে কিন্তু ইজিলি পৌঁছে যেতে পারো। তো চলো বন্ধুরা, আমরা হয়তো খুব কাছাকাছি চলে আসছি, এবার হুমায়ুন টোম্বের ভিতরে পৌঁছে যাব। এই দেখো, আজকেও যাওয়ার সময় ইউপিএসসির ভবনটা দেখে মনটা কিন্তু হঠাৎ করেই ভীষণ ভালো হয়ে গেল। যাই হোক বন্ধুরা, অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছি। ফাইনালি দেখো বন্ধুরা, হুমায়ুন টোম্বে আমরা ঢুকে যাচ্ছি। কার পার্কিং আলাদা জোন আছে, সেই কার পার্কিংয়ের জায়গাতে গাড়িটা রেখে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। আজকেও মোটামুটি ফাঁকাই ছিল, তো অনেকেই দেখছি এসে টিকিট কাটছেন, আমরাও আজকে এসেই টিকিটটা কেটে নিলাম। এখানে দেখো, যদি ক্যাশলেস নাও তার জন্য কিন্তু একটু সুবিধা আছে, তার জন্য 35 রুপিস করে, আর না হলে 40 রুপিস করে ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনারদের জন্য অবশ্যই বেশি। ভেতরে ঢুকে গেছি। একটা কথা বলছি বন্ধুরা, প্রচুর প্রচুর বড় এরিয়া, তোমরা কিন্তু অবশ্যই ছাতা টুপি সানগ্লাস এগুলো কিন্তু ক্যারি করবে। আর হাঁটতে হয় অনেকটা, কাজে সেই মেন্টাল প্রিপারেশান নিয়েই কিন্তু আসবে। এই যে এই জায়গাটা থেকে শুরু হলো, এবার স্টেপ বাই স্টেপ ভেতরে যেতে হবে। ইতিহাস আমার বরাবরই খুব পছন্দের একটা বিষয় ছিল, যদিও হায়ার স্টাডিজের ক্ষেত্রে আমি এটাকে নিয়ে এগোতে পারিনি। তার কারণ যা হয়, একটু বেশি মার্কস পেলেই তখনকার দিনে বাড়িতে একটা প্রেশার থাকতো যে সায়েন্স নিয়ে পড়ার জন্য। যদি আমি খুব একটা ভালোবেসে কিন্তু সায়েন্স পড়িনি, এক্সেপ্ট মাই সাবজেক্ট বায়োলজি, যেটা নিয়ে আমার একদম হায়ার স্টাডিজ হয়েছে। অন্যান্য ম্যাথস ফিজিক্সে তো আমি একদম ইন্টারেস্ট পেতাম না। যাই হোক, কিন্তু এই জন্য এই ধরনের হিস্টোরিক্যাল জায়গায় আসলে না আমার মন ভীষণ ভীষণ ভালো হয়ে যায়। মুঘল যে পিরিয়ডটা, সেটা কিন্তু আমার অন্যতম একটা প্রিয় জোন ছিল। তো প্রথমবার এসছি আমি এখানে হুমায়ুন টোম্বে, দেখে না আমি কি বলবো, জাস্ট মনোমুগ্ধকর যে দৃশ্য, সেই জিনিসটাই যেন আমি খুঁজে পেলাম। হুমায়ুন টোম্বটা না আসলে হুমায়ুনের স্ত্রী উনি বানিয়েছিলেন। এই হুমায়ুন টোম্বটা কিন্তু একদম পুরানা কেল্লার কাছাকাছি। তো এই পুরানা কেল্লা বানিয়েছিলেন হুমায়ুন, আর ওনার স্ত্রী এই সমাধিসৌধটা বানিয়েছিলেন। মূলত এই যে সমাধিসৌধটা, এটা কিন্তু বেলে পাথরের, লাল বেলে পাথরের। আর যে স্থাপত্যটা, সেটা কিন্তু পার্সি স্থাপত্যের অনুকরণে এটা তৈরি করা হয়েছিল। এর চেয়ে বেশি আমি তোমাদেরকে খুব বেশি ইতিহাস বলে বিরক্ত করতে চাই না, তবে এটা বলতে পারি, তোমরা প্রতিটা কোণে প্রতিটা দেয়ালে যখনই তাকাবে বা কান পাতবে, তোমরা কিন্তু সেই যুগে মনে হবে ফিরে যাচ্ছ। এটা হচ্ছে প্রথমেই একটা ধাপ পেরিয়ে ডান দিকে একটা জায়গা আছে, সেখান দিয়ে আমরা ঢুকে পড়লাম সেই গার্ডেনের জায়গায়। সেখানে এই স্থাপত্যগুলো আমরা ফার্স্টে দেখে নিলাম। তবে এখনও যে মূল জায়গাটা, মূল যে সমাধিসৌধ, সেখানে কিন্তু আমরা পৌঁছাতে পারিনি। তাতেই কিন্তু মনে হচ্ছে যে আমরা যে জিনিসগুলোকে প্রত্যক্ষ করছি, কি বলবো, এখানেই যেন কয়েক ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আমি তো খুব ভালোই বাসি, ঘন্টার পর ঘন্টা। আমি দেখলাম যে আমার সাথে মেয়ে এসছে, মেয়েও কিন্তু খুব মজা পাচ্ছে। অ্যাকচুয়ালি এর মধ্যে বাগান ব্যাপারটা রয়েছে তো, আর এই হিউজ যে কি বলবো, যেটা তাজমহলের ক্ষেত্রে আমি বারবার বলছি, তাজমহলের ক্ষেত্রে তো গার্ডেন টোম বা সেইভাবে যে ডিজাইনিংটা ছিল, এটা কিন্তু সেম জিনিসই, এটা অনেক আগে তৈরি হয়েছে।
মানে এটা হচ্ছে প্রথম গার্ডেন টোম। তো দেখো বন্ধুরা, একটু যেই 360 ডিগ্রি ভিউ দেওয়ার চেষ্টা করছি, এটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এই জায়গাটা প্রবেশের আগে তোমাদের দেখবে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের জিনিস আমি তোমাদেরকে দেখালাম। আসলে এই জায়গাটা হচ্ছে ঈশা খান নিয়াজির স্মৃতিসৌধ, যিনি কিন্তু মুঘলদের বিরুদ্ধেই লড়েছিলেন। তো প্রথমে কিন্তু তার স্মৃতিসৌধ ছিল, তারপরে আমরা যে মেন জায়গার দিকে মূল সমাধিসৌধের দিকে এগোচ্ছি সেটাই কিন্তু হুমায়ুনের সমাধিসৌধ। হুমায়ুনের সমাধিসৌধ কিন্তু ওনার মৃত্যুর প্রায় 9 বছর বাদে এই জায়গায় মানে শুরু হয়েছিল নির্মাণ কাজটা। মানে হুমায়ুনের দেহাবসান হয়েছিল 1556 সালে, আর তারপরে এই সমাধিসৌধটা তৈরি শুরু হয়েছিল 1565 সালে এবং শেষ হতে হতে প্রায় 1572 সাল হয়ে গেছিল। তো যাই হোক, এই এত দীর্ঘ এই কয়েক বছরের নির্মাণ যখন হলো, তারপরে যে আমরা স্থাপত্যটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আজও আমাদের চোখে জল এনে দেয় এবং এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু যথেষ্ট। তখনকার দিনে এই নির্মাণ কাজ শেষ করার জন্য প্রায় 15 লক্ষ টাকা মানে খরচা হয়েছিল এবং 1993 সালে ইউনেস্কো এই জায়গাটাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেন। কাজেই বুঝতে পারছো কেন এখনও মানে এত যুগ পরেও এই জায়গার এত গুরুত্ব। এখনও কিন্তু মানুষ ভিড় করে এবং আমি দেখলাম সত্যি কথা, এত গরমের মধ্যেও কিন্তু মানে পর্যটক কিন্তু কিছু কম নয়। ঈশা খান নিয়াজির সমাধিস্থল দেখতে আমাদের এতটা সময় চলে গেছিলো যে আমার মেয়ে একটু ক্লান্তই হয়ে গেছে, সেই জন্য এই জায়গার ভেতরে খুব একটা ওকে নিয়ে যেতে পারলাম না। ওকে ওর বাবার কাছে বসেই আমি ভাবলাম একটু ভেতরে গিয়ে আমি দেখে আসি। তো কি বলবো বন্ধুরা, এত যার প্রত্যেকটা দেয়ালে দেয়ালে এত ইতিহাস রয়েছে, সেই জায়গাগুলো তো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেই হয়। আসলাম, দুটো ফটো তুললাম, এরম করলে তো হয় না, ব্যাপারটাকে জানতে হয়, বুঝতে হয়, দেখতে হয়। সব থেকে বড় কথা আমি যেটা মনে করি, অনুভব করতে হয়। মনে হয় একটু চোখ দুটো বন্ধ করে আমরা কি সেই যুগের সাথে নিজেদের কোনো একটা যোগসূত্র খুঁজে পাচ্ছি, এটা তো আমি খুব ফিল করি। যদি বন্ধুরা তোমরাও সেরকমভাবে ভাবো, প্লিজ কমেন্ট বক্সে জানিও। দেখেছো যে স্থাপত্য, এই যে লাল বেলে পাথরটা কি সুন্দর লাগছে আজ এত এত বছর বাদেও। এবার চলে যাচ্ছি আমরা ভেতরে, একদম ভেতরে, যেখানে হুমায়ুনের সমাধিসৌধ আছে। এর মধ্যে না বেশ একটা অন্যরকম ব্যাপার আছে, যে একটা দরজা দিয়ে ঢুকে তুমি মনে হবে যে অন্য দরজা দিয়ে বেরিয়েছো। এটাই হচ্ছে হুমায়ুনের সমাধির জায়গা। তখনকার দিনেও বিজ্ঞান যে কত এগিয়ে ছিল বন্ধুরা, এখানে না আসলে বুঝতে পারবে না। এত সুন্দর এয়ার ভেন্টিলেশন, এয়ার সার্কুলেশনের ব্যবস্থা ছিল, মনে হচ্ছে এসির হাওয়ার থেকেও বোধহয় বেশি। যাই হোক, আমার গল্প মোটামুটি আজকে ফুরিয়ে গেল। তোমাদের সাথে সেদিনকার কিছু ছবিও আমি শেয়ার করে নিচ্ছি। আশা করব তোমাদের আজকের এই ছোট্ট গল্প, ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। কারণ রিসেন্ট এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলে তবে তো বন্ধুরা তোমরা আবার নেক্সট ভ্রমণে চলে যেতে পারবে। আমরা যদি সবাই এরকমভাবে শেয়ার করতে থাকি রিসেন্ট রিভিউ, রিসেন্ট এক্সপিরিয়েন্সগুলো, আমার মনে হয় সেটা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এখনকার দিনে যথেষ্ট অ্যাডেড বেনিফিট। তো ভালো থেকো বন্ধুরা, গরমে বেশি বেশি করে শরীরের যত্ন নিও। আশা করব খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তখনকার মতো টাটা, বাই বাই। আর যারা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, বাই।